আমরা পড়ছি শব্দ। আজকের ভিডিওতে আমরা বাস্তব জীবনের কিছু অজানা প্রশ্নের উত্তর খুঁজে নেব। যেমন ধরো, ডাক্তারের গলায় যে স্টেথোস্কোপ থাকে এটা কোন নীতিতে কাজ করে, বা মেঘ ডাকার পর তোমরা শুনে থাকবে অনেকক্ষণ গুরু গুরু শব্দটা শোনা যায়, এটা কেন হয়? বড় ঘরে আমরা যদি জোরে কথা বলি তাহলে শব্দটা বারবার ইকো হয়, কিন্তু ছোট ঘরে কেন হয় না? ইত্যাদি আরও অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। যেমন আমরা স্পিকিং টিউব বড় বাসে বা বড় হল ঘরে কেন ব্যবহার করি, আমরা দূর থেকে ক্ষীণ শব্দ শোনার সময় কেন কানে এরকম করে হাত দিয়ে হাতটা বেঁকিয়ে ধরি, ইত্যাদি অনেক মজার প্রশ্ন আছে আজকে। তো সবকটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব আজকের লেকচারে। তো চলো শুরু করা যাক শব্দের একটা ধর্ম দিয়ে, যেটা হলো প্রতিফলন। হ্যাঁ, ঠিকই শুনেছ, শব্দের প্রতিফলন। যেমন আলোর প্রতিফলন হয়, শব্দেরও প্রতিফলন হয়। তো একটু পার্থক্য আছে শব্দের প্রতিফলনের সঙ্গে আলোর প্রতিফলনের। যেমন ধরো, আলোর প্রতিফলন দেখবে খুব মসৃণ চকচকে হলে সেটাতে নিয়মিত প্রতিফলন হয়, প্রতিফলক তলটা মসৃণ চকচকে হতে হয়। বা ছোট এতটুকু একটা আয়নাতেও দেখতে পাবে আলোর প্রতিফলন হচ্ছে। কিন্তু শব্দের প্রতিফলনের জন্য কিন্তু অতটুকু প্রতিফলক কোনো কাজে আসে না। শব্দের প্রতিফলনের জন্য দরকার হয় বেশ বড় প্রতিফলক। যেমন ধরো, এই উঁচু দেওয়াল বা উঁচু পাহাড় বা সারিবদ্ধ গাছ বা মেঘ হতে পারে ইত্যাদি, কোনো বড় প্রতিফলক লাগে, বা উঁচু নদীর পাড় এইগুলো। আবার দেখো, আলোর প্রতিফলনে কি হয়, আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা খুব ছোট, সেই জন্য প্রতিফলকটা ছোট লাগে। কিন্তু এখানে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যটা আলোর থেকে অনেকটা বড়, সেই জন্য এরকম বড় প্রতিফলক লাগে, কিন্তু ধর্মগুলো একই থাকে। তাহলে প্রথমে তোমাদের একটু সংজ্ঞাটা বলে দিই যে শব্দের প্রতিফলনটা কি না। শব্দ তরঙ্গ যখন এক মাধ্যম থেকে যেতে যখন একটা বিভেদ তলে বা প্রতিফলকে আপতিত হয় বা বাধাপ্রাপ্ত হয়, তখন কি হয়, ওখান থেকে শব্দটা আবার দিক পরিবর্তন করে প্রথম মাধ্যমেই ফিরে আসে। এই ঘটনাটাকেই বলা হয় শব্দের প্রতিফলন। ঠিক যেমন আলোর প্রতিফলন পড়েছিলে, এখানে ব্যাপারগুলো একই রকম এবং সূত্রগুলোও একই রকম। চলো একটু বুঝে নিই তাহলে। মনে করো এটা একটা উঁচু দেওয়াল বা একটা উঁচু বোর্ড আছে, এটা একটা। এইবার শব্দ ধরো তুমি এখানে একটা শব্দের উৎস আছে, সেটা ঘড়ি হতে পারে বা অন্য যে কোনো একটা শব্দের উৎস। ধরো তুমি এখানে কথা বলছো, এটা ধরো এখানে এই বিন্দুতে পড়লো, এইভাবে গিয়ে ও বিন্দুতে পড়লো, তাহলে এটা হচ্ছে আপতিত শব্দ তরঙ্গ। এবং এখানে বাধাপ্রাপ্ত হয়ে এই বোর্ডটাতে বাধাপ্রাপ্ত হয়ে ও আবার কি করলো, এদিকে ফিরে চলে এলো, আবার প্রথম মাধ্যমেই ফিরে চলে এলো। ধরো এই বোর্ডে এইভাবে শব্দটা গেল, আবার প্রথম মাধ্যমেই ফিরে চলে এলো। এই যে ঘটনাটা, এটা হচ্ছে শব্দের প্রতিফলন। এইবার বলি এর সূত্রগুলো কি কি না। আলোর প্রতিফলনের মতোই শব্দের প্রতিফলনেরও দুটো সূত্র আছে এবং একই রকম সূত্রগুলো কি না, এই যে আপতিত শব্দ তরঙ্গ এবং প্রতিফলিত শব্দ তরঙ্গ। আর তোমরা জানো, এই আপতন বিন্দুতে যদি একটা অভিলম্ব অঙ্কন করি, ধরো ও এন একটা অভিলম্ব, তাহলে ও এ ও বি অর্থাৎ আপতিত তরঙ্গ, প্রতিফলিত তরঙ্গ এবং অভিলম্ব, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব ও এন, প্রত্যেকেই দেখো একই সমতলে আছে, মানে এই বোর্ডের তলেই রয়েছে। আর কি না, আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয়। এই আপতন কোণ যদি আই হয় তাহলে প্রতিফলন কোণ আর, অর্থাৎ আই সমান আর হয়ে যায়। আলোর ক্ষেত্রেও একই ছিল নিয়মগুলো, এখানেও তাই। তো আমরা যে এত শব্দের প্রতিফলন বলছি, এটা কি, কোথায়, কি কাজে লাগে সেটা আমরা জেনে নেব। এই যে এক্ষুনি বললাম একটু আগে যে ডাক্তারের গলায় যে স্টেথোস্কোপ থাকে, তা সেই যন্ত্রটা কোন নীতিতে কাজ করে? খুবই সিম্পল একটা নীতি, এই শব্দের প্রতিফলনের নীতিতে কাজ করে। আর এই যে স্পিকিং টিউব
দেখবে বড় বাসে বা বড় হলঘরে কথা বলার জন্য ব্যবহার করি আমরা, সেখানেও শব্দের প্রতিফলন ধর্মটাকেই কাজে লাগানো হয়। বা ধরো দূর থেকে কোনো ক্ষীণ শব্দ আসছে, আমরা শুনতে পাচ্ছি না, তখন দেখবে আমরা কানের এখানে হাতের তালুটা কানের কাছে ধরি এইভাবে বাঁকিয়ে, যেটা একটা অবতল প্রতিফলকের মতন কাজ করে। ইত্যাদি কাজে আমরা এই ধর্মটাকে ব্যবহার করতে পারি। এরপর আমরা চলে আসব প্রতিধ্বনিতে। প্রতিধ্বনি বা ইকো কী জিনিস তোমরা দেখে থাকবে, একটা বড় হল ঘরে যদি ধরো তুমি চিৎকার করে একটা কথা বললে বা হ্যালো বললে, তো ওটা কিছুক্ষণ পর আবার তোমার কানে এসে পৌঁছাবে দ্বিতীয়বার। এইভাবে যদি কোনো শব্দ আবার প্রতিফলকের পর পুনরায় শ্রোতার কানে এসে আলাদাভাবে এবং স্পষ্টভাবে পৌঁছায়, তাহলে আমরা এই দ্বিতীয়টাকে প্রথম শব্দটার প্রতিধ্বনি বা ইকো বলি। এটা বড় হলঘরেই হয়, ছোট বা সাধারণ মাপের হলঘরে হয় না। কেন হয় না সেটাও তোমাদের বলে দিচ্ছি। কারণ এই প্রতিধ্বনিটা শোনার জন্য একটা শর্ত আছে। কি শর্ত সেটা জেনে নেব। তার আগে একটু বলি, এটা বুঝতে গেলে তোমাদের জানতে হবে শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ, পারসিস্টেন্স অফ হিয়ারিং। সেটা কি জিনিস না, এই যে আমরা যখন কোনো শব্দ শুনি না, তার রেসটা আমাদের মাথার মধ্যে কিছুক্ষণ থেকে যায়। কেমন, ধরো তুমি একটা ক্ষণস্থায়ী শব্দ শুনলে, মানে ধরো বন্দুকের গুলির আওয়াজ বা এই হাততালি দিলাম এরকম আওয়াজ, এইটা ক্ষণস্থায়ী শব্দ। এটা আমাদের মস্তিষ্কে 1-10 সেকেন্ড থাকে। এইটাকে বলা হয় শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ। এরকম যদি আমরা একমাত্রিক শব্দ উচ্চারণ করি, মানে একটাই সিলেবল আছে, যেমন ধরো এ বা বিউ এরকম, তো এটা আমাদের মস্তিষ্কে 1/5 সেকেন্ড স্থায়ী হয়। তেমনি দ্বিমাত্রিক শব্দ যদি উচ্চারণ করি, মানে ধরো বিউটি, বিউ একটা সিলেবল টি, তাহলে সেটা আমাদের মস্তিষ্কে থাকবে 2/5 সেকেন্ড। ঠিক সেরকম যদি আমরা ত্রিমাত্রিক শব্দ উচ্চারণ করি, যেমন ধরো বিউটিফুল, এটা ত্রিমাত্রিক, বিউটি ফুল 3টে সিলেবল আছে, তো সেটা আমাদের মস্তিষ্কে থাকবে 3/5 সেকেন্ড। এইভাবে আমাদের মস্তিষ্কে থাকে। তো ওই 1/10 বা 1/5 সেকেন্ডের মধ্যে শব্দ কতটা দূরত্ব যায় সেটা আমাদের দেখতে হবে। আমরা জানি সাধারণ উষ্ণতায়, মানে রুম টেম্পারেচারে মোটামুটি শব্দের গতিবেগ হয় তোমার ওই 330 থেকে 40 মিটার পার সেকেন্ডের কাছাকাছি। তাহলে আমরা দেখে নেব যে তোমার ওই 1/10 সেকেন্ডে শব্দ কতটা দূর যাচ্ছে। তো চলো দেখে নিই। সাধারণত অ্যাভারেজ শব্দের গতিবেগটাকে 332 মিটার পার সেকেন্ড ধরা হয়। এটা যদি শব্দের গতিবেগ হয়, আর আমাদের পারসিস্টেন্স অফ হিয়ারিং মানে শ্রুতি নির্বন্ধ, ধরো ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রেই ধরি, সব থেকে কম সময়েরটা, সেটা যদি হয় 1/10 সেকেন্ড, তাহলে এই 1/10 সেকেন্ডে শব্দ কতটা যাচ্ছে সেটা বের করে নিই। তাহলে 1/10 সেকেন্ডে শব্দ যায় দূরত্বটা 332 ইন্টু 1/10 এত মিটার, মানে এটা ক্যালকুলেট করলে আসবে 33.2 মিটার। এইবার দেখো এই এতটা দূরত্ব কখন কভার করছে না, শব্দটা উৎস থেকে তৈরি হয়ে প্রতিফলক অবধি যাচ্ছে এবং সেখান থেকে এসে তোমার কানে বা শ্রোতার কানে পৌঁছচ্ছে। অর্থাৎ শব্দের যাওয়া এবং আসা এই দুবারে টোটাল এতটা ডিস্টেন্স ও যাচ্ছে বা কভার করছে। তাহলে শুধু যেতে বা শুধু আসতে কতটা ডিস্টেন্স যেতে হবে না, এর হাফ, তাই না? তাহলে এটা যদি 2D হয়, 2D মানে হচ্ছে একবার যাওয়া এবং আসা, তাহলে শুধু ডি বা শ্রোতা থেকে এই প্রতিফলকটার দূরত্ব, শ্রোতা থেকে প্রতিফলকের দূরত্ব, শ্রোতা থেকে প্রতিফলকের দূরত্ব
যদি ডি হয় তাহলে ডি সমান আমরা কত পাচ্ছি দেখো, এটা হচ্ছে 2D সমান, তাহলে ডি সমান হচ্ছে 33.2/2 এত মিটার। তাহলে কত দাঁড়িয়ে যাচ্ছে দেখো, এই যে প্রায় 16.6 মিটারের কাছাকাছি। 16.6 মিটার। সাধারণ ঘরের দৈর্ঘ্য কি এত বড় হয়? হয় না। সেই জন্যই তো সাধারণ ঘরে আমরা প্রতিধ্বনি শুনতে পাই না। কিন্তু যদি বড় হল ঘর হয়, অনেক বড়, তখন এই যে এইরকম মিনিমাম এটা, তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। তাহলে বোঝা গেল কেন আমাদের এই সাধারণ ঘরে প্রতিধ্বনি শোনা যায় না। আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমরা লক্ষ্য করে থাকবে, সেটা কি দেখবে মেঘ ডাকার পরও গুড়গুড় গুড়গুড় করে একটা আওয়াজ চলতে থাকে বেশ অনেকক্ষণ ধরে। এটা কেন হয় কোনোদিন মনে হয়নি? কেন হয় না, মেঘ ডাকার যে গর্জনটা হলো সেটা আবার মেঘের বিভিন্ন স্তর থেকে প্রতিফলিত হয়ে আসতে থাকে। এই ঘটনাটাকে বলা হয় অনুরণন বা রিভারবারেশন। এই জন্যই আমরা গুড়গুড় শব্দটা শুনতে পাই। ধরো কোনো বড় হল ঘরে দেখবে ওই যে হল ঘরের বিভিন্ন দেওয়াল, ছাদ, এইগুলো থেকে শব্দটা বারবার প্রতিফলিত হয়ে আসতে থাকে। ওই জন্য দেখবে একটা কথা বারবার শোনা যায়, বারবার ইকো হয়। এটাই হলো শব্দের অনুরণন। তো ধরো একটা বড় হল ঘরে বক্তৃতা হচ্ছে, আর এরকম যদি একটা আওয়াজ বারবার ইকো হতে থাকে তো আমরা তো শুনতে পাবো না বক্তৃতাটা, তাই না? ডিস্টার্ব হবে। তো সেটা বন্ধ করার জন্য কি করা থাকে, বা কোনো অডিটোরিয়াম বা সিনেমা হল এগুলোতেও তোমরা দেখবে দেওয়ালটা একটু আলাদাভাবে তৈরি করা থাকে। কেন বলো তো? ওই অনুরণনটাকে কমানোর জন্য। দেওয়ালে একটা শব্দ শোষক দেওয়াল হিসাবে সেটাকে তৈরি করা থাকে। আর কি করা থাকে দেখবে দরজা জানলাতে ভারী ভারী পর্দা ঝোলানো থাকে, কারণ সেটাও শব্দের শোষক হিসাবে কাজ করবে। আরও থাকে চেয়ার বা কুশন বা সোফাগুলোতে নরম জিনিস দিয়ে তৈরি করা থাকে, কারণ নরম জিনিস শব্দের ভালো শোষক। আর যদি হল ঘরে অনেক লোক থাকে তাহলেও কিন্তু শব্দটা শোষিত হয়ে যাবে, কারণ আমাদের শরীর, আমাদের জামা কাপড় এগুলোর মধ্যেও শব্দটা শোষিত হয়ে যায়। শব্দ কোনো হার্ড দেওয়াল বা শক্ত প্রতিফলক থেকে প্রতিফলিত হতে পারে, কিন্তু নরম কোনো বস্তু থাকলে সেখানে শোষিত হয়ে যায়। সেই জন্য যাতে এরকম বড় বড় অডিটোরিয়ামগুলোতে এই অনুরণনটা না হয়, সেই জন্য এই সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়। দেখবে মেঝেতেও কার্পেট পাতা থাকে, কারণ সেখানেও শব্দটা অ্যাবজর্ব করতে সাহায্য করে। তো এটা গেল শব্দের অনুরণন, এবং সেই অনুরণনটাকে আমরা কিভাবে কমাবো তার উপায়। এইবার আরেকটা জিনিস বলি যেটা আমাদের জীবনেও খুব কাজে লাগে। এইটা হলো শব্দের, এই যে আমরা শব্দের তো কম্পাঙ্ক আছে, যে কম্পাঙ্ক আমরা শুনতে পাই সেটা কত কম্পাঙ্ক, আর যেটা পাই না সেটাই বা কত। যদি প্রতি সেকেন্ডে 20 থেকে 20,000 বার কম্পন হয় তাহলে আমরা সেই শব্দটা শুনতে পাবো। মানে যদি কারো কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ হয় তবেই শুনতে পাবো, তার নিচে হলে শুনতে পাবো না। সেই জন্য এই 20 হার্জ থেকে 20,000 হার্জ এটাকে বলা হয় শ্রুতিগোচর শব্দ। আর যেটা 20 হার্জের নিচে হয় সেই শব্দটা আমরা শুনতে পাই না, সেটাকে বলা হয় শ্রবণেতর শব্দ, যেহেতু শুনতে পাই না। যেমন ধরো এই যে সরল দোলকটা দুলছে, তার দেখবে শব্দটা আমরা শুনতে পাই না, কিন্তু শ্রুতিগোচর শব্দ, এই যে আমি কথা বলছি এটা শ্রুতিগোচর শব্দ, ওই জন্য শুনতে পাও। এছাড়াও আরেক ধরনের শব্দ হয় যার কম্পাঙ্ক অনেক বেশি। কম্পাঙ্কটা কত না 20,000-এরও বেশি কম্পাঙ্ক, অর্থাৎ প্রতি সেকেন্ডে 20,000-এর বেশি কম্পন হয়। সেরকম শব্দকে বলা হয় শব্দতর শব্দ। এটাও কাজে লাগে। জানো এই শব্দটা কারা করতে পারে? বাদুড় পারে এই শব্দটা করতে। আর এই শব্দটা কারা শুনতে পায় জানো? বাদুড়, কুকুর, বিড়াল, ইঁদুর, এরা এই শব্দটা শুনতে পায়, আমরা কিন্তু পাই না। এই শব্দগুলোর, এই যে শব্দতর শব্দ হলো, এর কিছু ব্যবহারিক প্রয়োগও আছে, যেটাকে আমরা বলি
আল্ট্রাসাউন্ড। এই আল্ট্রাসোনোগ্রাফি দেখেছো? প্রায়ই তো ডাক্তারখানা গেলেই অনেক সময় অনেক অসুবিধা থাকলে ডাক্তারবাবু একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে বলেন। তো এটা অ্যাকচুয়ালি কী না, এটার সাহায্যে আমাদের শরীরের কোনো অংশে যেন ধরো কারো কোনো টিউমার আছে কি না বা ইত্যাদি ইত্যাদি পরীক্ষা করা যায়। তো এইখানে এই তোর শব্দটাকে ব্যবহার করা হয়। এর আরও অনেক কাজ আছে, যেমন ধরো একটা এরোপ্লেন উঠছে, সেটা কত হাইটে আছে সেটা তুমি নির্ণয় করতে পারবে, বা ধরো সমুদ্রের গভীরতা কত সেটাও নির্ণয় করতে পারবে। ভাবতে কেমন অবাক লাগছে না? হ্যাঁ, এগুলো সবই সম্ভব, ফিজিক্সের দ্বারা সবই সম্ভব। আরও কিছু অ্যাপ্লিকেশানস আছে, সেটাও আমি বলছি। আল্ট্রাসনিক সাউন্ড বা শ্রবণোত্তর শব্দ আর কি কি কাজে লাগে দেখব। আর কি কাজে লাগে জানো? বাদুড়, ওই যে বললাম বাদুড় বা তিমি, এরাও উৎপন্ন করতে পারে এই শব্দটা। এরা কি করে, ওর সামনে কোনো বাধা আছে কিনা সেটাকে বুঝতে পারে, জানো তো? ওরা এইভাবে শব্দটা করে, যদি কোনো বাধা থাকে তাহলে তো আবার সেই বাধাতে প্রতিফলিত হয়ে সাউন্ডটা ফিরে যায়, তখন ওরা বুঝতে পারে যে সামনে কোনো বাধা আছে কিনা। দেখো তাহলে ওরা কতটা মানে আন্দাজ করে ঠিক যেতে পারে এবং ওদের গতিপথটাকেও প্রয়োজনে চেঞ্জ করতে পারে। আর কি কাজে লাগে আমাদের না, আরও কাজে লাগে এই পানীয় জল বা দুধে জীবাণু যদি থাকে তাহলে সেই জীবাণুমুক্ত করার জন্য এই আল্ট্রাসনিক সাউন্ড বা শ্রবণোত্তর শব্দ ব্যবহার করা যায়। এছাড়াও আরও একটা ইম্পর্ট্যান্ট কাজে লাগে, সেটা হলো ধরো সমুদ্রের নিচে কোনো ধ্বংসাবশেষ রয়েছে কিনা। এই যে ধরো টাইটানিক জাহাজ ডুবে গেছিল, তার ধ্বংসাবশেষ আছে কিনা, কোথায় আছে, সমুদ্রটার গভীরতা কত, বা মাছের ঝাঁক যদি থাকে তাহলে সেটা কোথায় রয়েছে, বা ধরো কোনো শত্রুপক্ষের ডুবোজাহাজ বা সাবমেরিন আছে কি না, এই সমস্তগুলো নির্ণয় করা যায়। সেটাকে বলা হয় সোনার এই যন্ত্রটা দিয়ে। সেখানেও কিন্তু এই আল্ট্রাসাউন্ডটাকেই কাজে লাগানো হয়। সোনার কি, এটাও একটা, এর ফুল ফর্মটাও আসে তোমাদের পরীক্ষাতে। সোনার হলো সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এটা একটা যন্ত্র, এটা তোমার জাহাজের তলায় লাগানো থাকে এবং এটাকে প্রয়োগ করে আমরা এই সমস্ত কাজগুলো যেগুলো বললাম আমি এতক্ষণ, সেই সমস্ত কাজগুলো আমরা করতে পারি। তো এইভাবে তোমরা দেখলে যে শব্দ, সেটাকে আমরা কতভাবে কাজে লাগাতে পারি এবং প্রাত্যহিক জীবনের আমাদের অনেক অজানা প্রশ্নের উত্তর আজকে আমরা পেয়ে গেলাম। তো পরের দিন এরকম আমরা আরও কিছু অজানা প্রশ্ন এবং উত্তর নিয়ে আসব। তো তোমরা দেখতে থাকো ভিডিও, আর যারা আগের লিঙ্কগুলো পাওনি ডেসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। তো তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।